নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানাই। উড়ানের এক নতুন পর্ব নিয়ে আজ চলে এসেছি আমি তোমাদের সামনে। তো চলো দেখে নিই কী হতে চলেছে। দেখা যায় পূজারিনীকে পূর্ণিমা বলে, তুমি না বলেছিলে বিয়েটা তোমার কাছে ছেলে খেলা নয়, এই সংসারে আমরা নাকি সবাই একসঙ্গে থাকবো, এরকমই কিছু একটা বলেছিলে তাই না? তো এতই যখন মুখে বড় বড় কথা, তো কই কিছুই তো দেখছি না। বড় বড় কথা বলা তো খুব সহজ, কিন্তু সেটা করা কিন্তু ততটাই কঠিন। পূজারিনী তখন বলে, আপনি প্রথমবার আজ আমার নাম নিলেন নিজের মুখে, খুব ভালো লাগলো আমার। আমি এটা সত্যি করবই মা, যে এই সংসারটা আমার এবং এই সংসারটাকে আমি এক করে রাখবো, আমি সবাইকে আগলে রাখবো, আপনি দেখবেন। পূর্ণিমা তখন পূজারিনীর দিকে তাকিয়ে থাকে আর পূজারিনীর বলা আগের কথাগুলো মনে মনে ভাবতে থাকে। পূজারিনী বলে, আপনার কথা শুনে আমার মধ্যে লড়াই করার আশা জেগে গেল। আমি এই সংসারের বউ আর এই সংসারকে আমি এক করবই, যাই হয়ে যাক না কেন, যদি প্রাণ দিয়েও হয় তাও আমি এই সংসারকে এক করবই, আমি আগলে রাখবো আমার সংসারকে। এদিকে মহারাজ বাবার হাতে মালিশ করতে থাকে, বলে, বাবা একটু ভালো লাগছে আগের মতো? বাবা মনে মনে মহারাজের বলা আগের কথাগুলো ভাবতে থাকে আর বলে, মহারাজ আমার মনটা খুব খারাপ রে। মহারাজ বলে, না না, এটা কোনো কথা নয়, শরীরে কি কোনো সমস্যা হচ্ছে তোমার, বলো না। বাবা বলেন, মহারাজ তুই আমাকে কথা দে যে তুই এই বাড়ি ছেড়ে কখনো যাবি না, কথা দে তুই আমায়। তখন মহারাজ মনে মনে মায়ের বলা সমস্ত কথা ভাবতে থাকে আর তার খুব মন খারাপ হয়। তখন মহারাজ বলে, আমি তোমাকে কোনো কথা দিতে পারবো না বাবা, আমি গ্রামের বাড়িতে গিয়ে ঠাম্মির কাছেই থাকবো। দিক থেকে আওয়াজ আসে, আর আমি যদি তোর কাছে থাকতে চাই তাহলে? সবাই তখন অবাক হয়ে যায় আর দেখে ঠাম্মি ফিরে এসেছে। সবাই তো খুব খুশি হয়ে যায়। মহারাজ গিয়ে ঠাম্মি ঠাম্মি করে বলে, আর ঠাম্মি তুমি ফিরে এসেছো? আর ঠাম্মিকে গিয়ে জড়িয়ে ধরে। ঠাম্মি বলে, চলে যাব তো ভেবেছিলাম, বেরিয়েও পড়েছিলাম, কিন্তু তোকে ফেলে যে যেতে পারলাম না। মহারাজ তখন বলে, এসে তুমি ভালোই করেছো, তোমার সাথে আমি চলে যাব। ছোটোবেলায় যেমন তুমি তোমার কাছে রাখতে আমাকে, যেমন করে আগলে আগলে রাখতে, ঠিক তেমনভাবে আমি তোমার কাছে থাকবো, আমি তোমার সাথেই চলে যাব ঠাম্মি। মহারাজের বাবা তখন বিছানা থেকে উঠে বলে, খালি তখন থেকে যাই তো করছিস, আমার কথা তো একবারও ভাবছিসই না। ও মা, তুমি একটু মহারাজকে বোঝাও না, ও যাতে এই বাড়িতে থেকে যায়, ও যাতে যাওয়ার জেদ না করে। পূজারিনী তখন এসে বলে, ঠাম্মি তুমি এসে গেছো? আর সামনে মহারাজকে দেখেই তখন চুপ করে যায়। ঠাম্মি বলে, হ্যাঁ রে, তোর বরকে ছেড়ে যেতেই যে পারলাম না, ভাবলাম যাচ্ছি একবার তো টাটা করে যাব না, এই ছুত করেই তো আবার ফিরে এলাম। মহারাজ বলে, মজা করো না ঠাম্মি, আমার মনটা এমনিতেই ভাঙাচোরা, সেখানে নতুন করে কারোর জায়গা নেই। সবাই চুপ করে থাকে তখন। ঠাম্মি বলে, এই নাতবো তুই যা তো, গিয়ে একটুখানি আঠা নিয়ে আয় তো, এই ভাঙাচোরা মনটাকে আমি একটু জুড়ে দিই। পূজারিনী বলে, হ্যাঁ ঠাম্মি, নিয়ে আসছি গদের আঠা। আর এটা শুনে ঠাম্মি হেসে ওঠে। মহারাজের বাবা বলে, মহারাজ তোর মনে আছে একবার স্কুলে গদের আঠা নিয়ে কী কাণ্ড হয়েছিল? আর এই শুনে তো সবাই হাসতে থাকে আর সেই ঘটনাকে মনে করতে থাকে। ঠাম্মি বলে, এমনিতেই স্কুলের ফার্স্ট বয়, দাবাতে ফার্স্ট চ্যাম্পিয়ন, আর গদের আঠা নিয়ে বলতেই ঠাম্মি হো হো করে হাসতে থাকে। পূজারিনী তখন বলে, আপনি বয়েজ হাই স্কুলে পড়তেন? মহারাজ বলে মনে মনে যে বাবা এই নামটা নেওয়ার আর সময় পেল না। মহারাজ তখন পূজারিনীকে বলে, অত উত্তেজনা ভালো নয়, ঠিক আছে, উত্তেজনাকে একটু সংবরণ করুন। আর একটা কথা তো শুনেছেন নিশ্চয়ই, কিউরিসিটি কিলস দ্য ক্যাট। তখন সবাই চুপ করে যায়। পূজারিনী বলে, এইটুকু জানার অধিকার তো আমার আছে। মহারাজ বলে, না নেই, আপনি যান এখান থেকে, যান। পূজারিনী দাঁড়িয়ে থাকে। তখন বলে, কি হলো, যান, আর চিৎকার করে বলে ওঠে। পূজারিনী তখন খারাপ লাগে আর পূজারিনী চলে যায়। ঠাম্মি মহারাজের উপর রাগ করে আর মহারাজের কানটা ধরে বলে, এইভাবে কেউ নাতবউকে বের করে দেয়? তোর এত বড় অধিকার কিভাবে হলো যে তুই এই ঘর থেকে নাতবউকে বের করে দিলি? এই ঘরটাতে যেমন তোর অধিকার তেমন নাতবউয়েরও সমান অধিকার, বুঝতে পেরেছিস? মহারাজ তখন বলে, উনি আমার অতীত নিয়ে খুব ঘাটাঘাটি করছেন ঠাম্মি, ওনাকে বারণ করে দাও। এদিকে দেখা যায় যে সোমনাথ রাস্তায় রাস্তায় ঘুরছে আর কাজের খুব চেষ্টা করছে আর মনে মনে ভাবছে মহারাজের কথাগুলো, যে 30 দিনের মধ্যে তাকে 70 লক্ষ টাকা বাড়িতে ফেরত দিতে হবে বাবাকে। আর এটাও ভাবে, বাড়িতে তো বড় মুখ করে বললাম যে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছি, এবার আমি কি বলবো? এইসব ভাবতে ভাবতে একটি অটোর সাথে তার ধাক্কা লেগে যায় আর অটো ড্রাইভারকে গালাগালি করতে থাকে সোমনাথ। ঠিক তখনই দেখা যায় সামনে থেকে প্রিয়াঙ্কা আসছে ফোনে কথা বলতে বলতে। আর সোমনাথ সমানে মনে মনে ভাবতে থাকে, আমি বাড়ি গিয়ে কি বলবো সবাইকে। আর এই ভাবতে ভাবতে আবারও একবার একটি বাইকের সাথে ধাক্কা লেগে যায় আর সোমনাথ পড়ে যায় মাটিতে। প্রিয়াঙ্কা তখন দৌড়ে যান, কি হলো বলে। আর সোমনাথ তখন প্রিয়াঙ্কাকে দেখে অবাক হয়ে যায় আর ভাবে যে ইনি এখানে। সোমনাথের হাতে অনেকটা কেটে গেছে, রক্ত পড়ছে। সোমনাথ নিজের হাতে রক্ত দেখে খুব অবাক হয়ে যায়।
রক্তকে সোমনাথ ভয় পায় আর রক্ত রক্ত বলে অজ্ঞান হয়ে যায়। তখন প্রিয়াঙ্কা সোমনাথকে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পর সোমনাথের চোখ খোলে আর সে দেখে সে একটি রুমের মধ্যে আছে। চোখ খুলতে সে বলে, আমি কোথায়? পাশে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে থাকে। প্রিয়াঙ্কা বলে, আপনি হসপিটালে। আপনি রক্ত দেখে অজ্ঞান হয়ে পড়েছিলেন। আপনি একদম ঠিক আছেন, কোনো চিন্তা নেই, কিচ্ছু হয়নি আপনার। সোমনাথ বলে, আপনার সাথে আমার অফিসে দেখা হয়েছিল না? প্রিয়াঙ্কা বলে, মনে আছে আপনার আমাকে? দিয়ে আবারও কেবিনের টেবিলে রক্ত দেখে সোমনাথ বলে, রক্ত? দিয়ে আবার অজ্ঞান হতে থাকে। প্রিয়াঙ্কা সামলে নেন। ডাক্তার পাশ থেকে বলতে থাকে, এত বড় হয়েও আপনি সামান্য একটু রক্ত দেখে ভয় পেয়ে যাচ্ছেন? তখন সোমনাথ বলে, হ্যাঁ, আমার রক্তে একটু ফোবিয়া আছে। ডাক্তারবাবু তখন এসে বলেন, একটা ছোট্ট পাথর আপনার হাতে ঢুকে গেছে। ব্যাস, এই শুনে তো সোমনাথ আরও ভয় পেয়ে যায়। তখন ডাক্তারবাবু বলেন, সার্জারি করে ওটাকে বের করতে হবে। তখন সোমনাথ বলে, সার্জারি? ডাক্তারবাবু বলেন, হ্যাঁ, সার্জারি না করলে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে, তখন আপনার আরও বড় ক্ষতি হয়ে যাবে। সোমনাথ তো খুবই ভয় পেয়ে যায়। ডাক্তারবাবু তখন সার্জারি করার কথা বলেই ঘর থেকে চলে যান। সোমনাথ মনে মনে ভাবেন, সার্জারির মতো এত বড় জিনিসকেও আপনি এত সামান্য করে বলে চলে গেলেন। প্রিয়াঙ্কা বলে, সার্জারিটা আপনি করে নিন, এতেই আপনার ভালো। আপনার বাড়ির নাম্বারটা আমাকে দিন, আমি আপনার বাড়ির লোককে ফোন করে খবরটা দিয়ে দিই। তখন সোমনাথ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, আমার কেউ নেই। তখন প্রিয়াঙ্কা বলে, কি বলছেন, আপনার কেউ নেই? তখন সোমনাথ বলে, না, মানে সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। যার টাকা নেই তার কেউ নেই। প্রিয়াঙ্কা তখন বলে, ওকে ওকে, রিল্যাক্স। সোমনাথ বলে, সরি, আমার জন্য আপনার খুব হয়রানি হচ্ছে, আমার জন্য আপনার কাজেরও হয়তো অনেক ক্ষতি হয়ে গেছে। প্রিয়াঙ্কা বলে, না, আমার কাজের কোনো ক্ষতি হয়ে যায়নি, আপনি চিন্তা করবেন না, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই এখানে আছি। আচ্ছা, আপনি একটু রেস্ট নিন, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলে আসছি আর একটু খবর নিয়ে আসছি আপনার সার্জারির ব্যাপারে। বলেই ডাক্তারবাবুর কাছে চলে যায় সোমনাথের খবর নিতে সার্জারির। আর সোমনাথ তখন ভাবতে থাকে মনে মনে যে আমি এবার কি করব। আর সেই সময় আজকের এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব তোমাদের উড়ানের? আজকের মতো ভালো পর্ব পেতে আগামীকালকে আমি আবার একই টাইমে তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণের জন্য তোমরা অপেক্ষা করো আর আমার চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, ভালো থাকো সবাই, আবার দেখা হবে কালকে। নমস্কার।